বিরতিপর সকলের বাংলাদেশে আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, দর্শক একই সাথে আমি আহমেদ রেজা রয়েছি আপনাদের সাথে, এবং অর্থাৎ আমাদের এই সকালের বাংলাদেশটা শুরু হওয়ার সময় কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি শুক্রবারের সকালটা একটু ভিন্নভাবে সাজানো হয় শুধুমাত্র আপনাদের জন্য, এবং সেই আয়োজনে নানান ধরনের পর্ষা থাকে, নানান ধরনের কার্যক্রম থাকে, উপকরণ থাকে, এবং সেখানে যুক্ত হন একজন সারথি যার সাথে কথা হয়, গল্প হয়, আড্ডা হয়। আজকে কিন্তু তার ব্যত্যয় ঘটছে না দর্শক, এবং আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের এই সময়ের একদম এই যে তরুণদের মাঝে জনপ্রিয় সঙ্গীত শিল্পী জাহিদ অন্ত। তো অন্ত আমাদের সাথে আছে, এটা অসম্ভব আমাদের কাছে ভালো লাগার একটা বিষয়। কি খবর, কেমন আছেন? শুভ সকাল। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা ভালো আছেন? আমরা ভালো আছি, আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। সবসময় আমরা একটা সাধারণ প্রশ্ন করে থাকি যে আসলে সকালটা কিভাবে শুরু করা হয়? আমি একটা স্কুলে জব করছি অ্যাজ এ টিচার, সো ওখানে আমি 2 দিন সময় দিই। তো ওই দিনগুলোতে খুব সকালবেলা ওঠা হয় আমার, যেমন 6টা 6:30টায় উঠি, দেন স্কুলে যেতে হয় সপ্তাহে 2 দিন। আর বাকি দিনগুলোতে যেহেতু এখনও আমার পরীক্ষা চলছে ফাইনাল ইয়ারের, তো এক্সাম থাকলে সকালে উঠি, আর যদি না থাকে তাহলে দেরি করে উঠি। আর সকালে উঠলে আমি যেহেতু একা থাকি, তো দেখা যায় যে নিজেই সবকিছু আর কি তৈরি করতে হয়, যেমন গুছিয়ে নিতে হয়। অন্তু নিজেও শিক্ষার্থী, এবং সে শিক্ষার্থীদের জন্য আবার কাজ করেন। দুটাই কেমন আর কি, এই অভিজ্ঞতাটা কেমন? সত্যি বলতে আমি যে টিচিংটাতে আসবো, এই প্রফেশনে আসবো, আমি ভাবিনি কখনো, প্ল্যানও ছিল না। বাট আমি আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলে আছি। তো আমাদের যে স্টুডেন্টগুলো ম্যাক্সিমামই ফরেনার, পাকিস্তানি, ইন্ডিয়ান, দেন ফিলিপিনো। তো প্রথমে যখন গিয়েছিলাম আমার একটু নার্ভাস ছিলাম অনেক বেশি, যে আসলেও কতটা ভালো লাগবে বা বোর হবো কিনা। বাট অনেক বেশি এনজয় করি আমি আমার অ্যাজ এ টিচার, অনেক বেশি এনজয় করি আমার লাইফ, নট অ্যাজ এ স্টুডেন্ট। আর গায়ক হিসেবে নিজের লাইফটাকে এই মুহূর্তে কিভাবে এনজয় করা হচ্ছে? সেটা বরাবরই আমার খুবই পছন্দের একটা জায়গা। আমি খুবই ভালোবাসি গান গাইতে, এবং এই যে এত ভালোবাসা পাই মানুষের, অনেক হাম্বল যে ভালোবাসাটা মানুষের, একটা ওয়ার্ম ওয়েলকাম থাকে সব জায়গাতে, এটা খুব এনজয় করি আমি। জাহিদ অন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আমরা বলি, খুবই জনপ্রিয় একজন মানুষ, তার গান সবাই পছন্দ করেন এবং সবাই অসম্ভব রকম ভালোবাসে আপনাকে। আমি যদি একটু জাহিদ অন্তুর শুরুর গল্পটা জানতে চাই, যে ঠিক কেমন করে জাহিদ অন্তু গানটাকেই পছন্দ করলো, এবং মনে হলো যে গানটাই তার জন্য ভালো, গানটা গাইতে পারলে তার স্বাচ্ছন্দ্য বোধ হয়, আপনি যেমনটা বললেন যে ভালো লাগে। আচ্ছা, আমার ভেতরে যে এরকম একটা ট্যালেন্ট আছে বা আমি গাইতে পারি, এটাও আমি জেনেছি আমার স্কুলের প্রিন্সিপাল স্যারের কাছে। আচ্ছা, নট লাইক যে আমার বাবা মা জানতো বা তারা ফাইন্ড আউট করেছে, আমি বলবো না এটা। আমার স্কুলের প্রিন্সিপাল স্যার তোফাজ্জল আহমেদ স্যার, উনি বেসিক্যালি ক্লাস 2তে আমার একটা স্কুলের পিকনিক ছিল। আচ্ছা, একটু সাহসী তো ছিলাম, আদারওয়াইজ আমি একা গিয়ে স্টেজে উঠে গিয়েছিলাম গান গাইতে। দেন আমি পারফর্ম করার পরে স্যার আমার বাবা মাকে ডেকে বলেছিল যে ওর মধ্যে স্পেশাল কিছু আছে, আপনারা টেক কেয়ার করুন। তো তারপর স্যারের কথাতেই আর কি আমাকে বাসায় টিচার দেওয়া হয় গানের। তো তখন থেকেই শেখা, একদম ছোটবেলা থেকেই। আমরা ব্যাপারটা নিতে দেখি, শুনে নেই। আমরা এখনই একটা গান শুনতে চাই। আচ্ছা, আপনার পছন্দেরই। যদিও সকালবেলা গাওয়াটা অনেক কষ্টের। আচ্ছা, আমি গাইবো আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, কত কাল রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কত কাল আমি
রব দিশাহারা, রব দিশাহারা। আমি পথ খুঁজি না গো, পথ মোরে খোঁজে, মন যা বুঝে না বোঝে, না বুঝে তা বোঝে। আমার চতুর পাশে সব কিছু যায় আসে, আমি শুধু তুষারিত গতিহীন ধারা, গতিহীন ধারা। আমায় প্রশ্ন করেনি ধ্রুব তারা, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। এটা বলতেই হয় যে স্যার আসলে যেটা শুনেছিলেন, যেটা দেখেছিলেন, সেটা আসলে সত্যি ছিল। আরটিভির যে কন্টেস্টটা ছিল, তো সেটার পর তো আরেক ধরনের একটা চেঞ্জ লাইফে আসা, কারণ তার আগেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা। তো এই সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা নিয়ে স্টেজে এই চ্যালেঞ্জের মধ্যে যাওয়াটা, এটা কেন ছিল? আচ্ছা, প্রথমে আমার কাছে ব্যাপারটা এমন ছিল রিয়েলিটি শোতে যাওয়ার সময় যে আমার কি আসলে যাওয়া উচিত কিনা। আচ্ছা, বিকজ যেহেতু অনেক মানুষ আগে থেকেই চেনে, সো ওখানে গেলে অবভিয়াসলি গান রিলেটেডই মানুষ, তো তারা চিনবে স্বাভাবিকভাবেই। বাট গিয়েছিলাম, আমার মনে হতো যে যেহেতু আমি কোনো সফটওয়্যার বেসড কোনো গান করি না, বা আমার স্টুডিওতেও গান করার কোনো ইচ্ছা নেই এখন, তো র ভয়েস যেটা থাকে যে রিয়েলিটি শোগুলোতে র ভয়েসের একটা প্রায়োরিটি দেওয়া হয়। তো ওই ভেবে আর কি যাওয়ার পরে হয়েছে আপনারা যেটা বলছেন এরকম হয়েছে যে পরিচিতই ম্যাক্সিমাম পেয়েছি। ইভেন দেখা গেছে যে আমি অ্যাজ এ কন্টেস্ট্যান্ট যখন গেলাম, আমার সাথে ছবি তুলছিল কন্টেস্ট্যান্টগুলো। তো প্রথমে ভাবছিলাম যে আসলেও ঠিক হলো কিনা, প্রথমের ভাবনাটা আরো জোরদার হলো যে আসলেও ঠিক হয়েছে কিনা এখানে আসাটা। বাট যখন 1 by 1 স্টেপগুলো কমপ্লিট করেছি, আমার মনে হয়েছে যে আমি যদি না আসতাম ভুল করতাম। আচ্ছা, বিকজ আমার মিডিয়ার যে পার্টটা, একটা আর্টিস্টের জন্য এটা অনেক হিউজ একটা পার্ট। আমি শুধু সোশ্যাল মিডিয়াতেই পপুলার ছিলাম, বাট এই যে মিডিয়ার ব্যাকগ্রাউন্ড, যে মিডিয়ার দরকার হয় সেটা। তার পাশাপাশি কিন্তু আরেকটা জিনিসও হয়েছে যে, কারণ মানুষ যখন শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে গান করছে, অনেক সময় তাকে আসলে ওইভাবে গায়ক হিসেবে হয়তো কনসিডার করা হয় না। কিন্তু যখন একটা মানে সে একটা রিয়েলিটি শোতে গেছে, একই সাথে সবাই যখন একইভাবে গায়ক, তখন মানে তিনি যে সত্যিই ভালো গায়ক সেটা আবারও প্রুভ হয়। অন্তু, আমি যদি একটু আপনার পুরো জার্নিটার সময়কাল একটু জানতে চাই, যে আপনি এই গানের সাথে ঠিক কত বছর ধরে যুক্ত রয়েছেন? গানের সাথে 16-17 বছরটা হবে। 16-17 বছর। এবং সেই 16-17 বছরের জার্নিতে নানান ধরনের, যেমন আরটিভির একটা পার্ট ছিল, আপনার জীবনের আরো একটা মজার ঘটনা হচ্ছে যে আপনি কলকাতায় না চাইতেই বেড়াতে গিয়েই আসলে ইন্ডিয়ান আইডলে পার্টিসিপেট করেছেন। আমি ওই গল্পটা একটু শুনতে চাই, যে এটা তো আপনার কোনো ধরনের প্রস্তুতি ছিল না। প্রস্তুতি ছিল না বলতে, আমি অলওয়েজ প্রস্তুত থাকি সবকিছু নিয়ে, বাট 100% শিওর ছিলাম না যে আসলেই যাচ্ছি কিনা বা পসিবল কিনা। যেহেতু ওখানে ক্রাইটেরিয়া দুইটা ম্যাচ করতে হয়, একটা হলো ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকতে হয়, আর একটা হচ্ছে 14 থেকে 30 বছরের মধ্যে হতে হয়। তো একটা তো ঠিক আছে, কিন্তু সেকেন্ডে যেটা হিউজ সেটা তো আসলে, কারণ আমি ইন্ডিয়ান নাগরিক না। বাট আমাকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে, কারণ আমি একটা কথার উপর, জাস্ট একটা ওয়ার্ডের উপর বিলিভ করে গিয়েছি, বাট আশেপাশে ধরুন আমি নিজে যদি একটু ইন্টারনেটে দেখি, তাহলে ক্লিয়ারলি দেখতে পাই যে ইম্পসিবল। আচ্ছা, সো আমাকে একটা ছেলে বলে যে ভাই এরকম পসিবল, ঠিক আছে, যেহেতু আমার ভিসার মেয়াদও শেষ হয়ে যাবে, আর যদি না যাই তাহলে পরের বার ভিসা পাবো না। আচ্ছা, এই ভিসা না পাওয়ার জন্যই বেসিক্যালি আমার সারেগামাপাতেও যাওয়া হয়নি, ভিসা জটিলতার কারণে। এই বছরের আমাকে বেশ কয়েকবার জানানো হয়েছে, বাট তো পরে এটাতে গেলাম। যাওয়ার পরে আমাদের অডিশনটা দিতে দিল, বাট ওই যে লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে বাংলাদেশি হিসেবে তো তারপরে পাসপোর্টটা দেখে আমাদের অডিশন দিতে দিয়েছে, তাও অনেকটা সময়ের পরে। তারপরে বেসিক্যালি আমার মানে ব্যাপারটা এরকম যে আমি আসলে ওখান থেকে আসার পরও না কোথাও আর বলিনি যে আসলে কিভাবে কি হয়েছে, যে আমার আক্ষেপের জায়গা এরকম কিছু নেই যদিও। তো আমি 2টা রাউন্ড কোয়ালিফাই করি, বাট 3rd রাউন্ডে কোয়ালিফাই করতে পারিনি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে যে খালি গলায় গাওয়া, লাইক এখানে একো একটু আছে, বাট আমরা যেখানে গানগুলো করেছি খালি গলায়,
সেখানে কোনো ইকো ছিল না, সো এটা অনেক টাফ। যেমন আপনার ব্রিদিং এর সাউন্ডটাও পাওয়া যায়, জাজরা ওটাও পায়। তো ওখানে আমি 2টা রাউন্ড কোয়ালিফাই করেছি, বাট মিউজিকের সাথে করিনি। তো এইটাই আর কি ওই আক্ষেপের জায়গাটা আমার, যে এটা আমরা নানা ধরনের এই আক্ষেপ জীবনে থাকবে, তবে আমরা আমাদের এই জীবনে এখন যে আক্ষেপটা রাখতে চাই না, অন্তত আমরা একটা ছোট করে গান শুনতে চাই আর একটা, বরং এটা না শুনলে আমাদের এখন আমাদের আক্ষেপ হবে। আই উইশ যে একটু টাইম পেতাম। আমরা এখনই ব্রেকে যাব, তখন আমরা একটু সময় করে নেব। আচ্ছা, এই গানটা আমার অনেক পছন্দের পার্সোনালি। সৈয়দ আব্দুল হাদী স্যারের গান, এমনও তো প্রেম হয়। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়। নিজে নিজে জ্বলে পুড়ে ও পাষাণে বাঁধে যে হৃদয়। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়। যা কিছু আমার ছিল দিয়েছি তারে, ভালোবাসা চিরদিন এমনি করে। শত জ্বালা বুকে নিয়ে ও কেঁদে কেঁদে স্মৃতি হয়ে রয়। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়। আমরা এখন আর কোনো কথা বলবো না, আমরা ছোট্ট একটা বিরতি নেব। আবেশটা থাকুক। দর্শক, সকালে বাংলাদেশের আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই। আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না। বিরতির পর সকালের বাংলাদেশ আপনাদের স্বাগত। রুনি আছে, আমি আহমেদ রেজা রয়েছে, এবং আমাদের সাথে আজকে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন সঙ্গীত শিল্পী জাহিদ অন্তু। স্বাগত আপনাকে আমাদের সকালে বাংলাদেশের আয়োজনে আরও একবার। অন্তু, আপনি কভার করে বেশ পরিচিতি লাভ করেছেন, এবং আপনার কভার সংগুলো এত সুন্দর, আমি নিজে অনেক শুনেছি, ফলে সেগুলো দারুণ ভালো লাগে। আমার একটু জানতে চাওয়া যে অন্তুরও কি আসলে পছন্দের শিল্পী আছে? আপনি অনেকের গান কভার করেন, আমি আসলে সেই জন্যই জানতে চাওয়া আসলে আপনার পছন্দের শিল্পীকে, কাকে বেশি আপনাকে নিজের জন্য অনুপ্রাণিত মনে হয়? আচ্ছা, আমার যদি ওভারঅল বলি, আমি আতিফ আসলাম স্যারের অনেক বড় একজন ফ্যান। আমি ওনাকে আইডল মানি, নট জাস্ট হিজ ভয়েস অ্যান্ড পার্সোনালিটি, সেটা আমার খুবই পছন্দ। আর আমাদের দেশে যদি বলি, আমার বাপ্পা মজুমদার স্যারকে পছন্দ। আচ্ছা, অসাধারণ দুজন মানুষ, এবং আসলে দুজন মানুষ শুধু গায়ক হিসেবেই না, শিল্পী হিসেবে না, মানুষ হিসেবেও দুজনেই খুব ব্যক্তিত্ব আলাদা আসলে। অসাধারণ। আগে একটা গান শুনি, তারপর আবার প্রশ্ন। ওকে। আচ্ছা, এই গানটা একটু লা 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 লা
যদি বারে বারে একই সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায়? যদি দিশেহারা ইশারাতে প্রেমী ডেকে যায়, তবে ইশারা কোথায় আর আশারা কোথায়? যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপেতে জমে নীরবতা, যদি মিথ্যে মনে হয় সব পুরনো কথা, যদি চায়ের কাপে জমে নীরবতা, বুঝে নিও চাঁদের আলো কত নিরুপায়। লা 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 la 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 থামে কেন? একদমই আমাদের হাতে সময় কম। কথা থামে কেন? এই যে ভালো লাগা তৈরি হয় অন্তু, এবং সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন পারসন, সব জায়গাতেই আসলে আপনার মুগ্ধতা ছড়ায়। সেই মুগ্ধতা আপনি আসলে ছড়িয়েছেন। আমরা দেখেছি যে জুলাই বিপ্লবের যে আন্দোলন, সেখানেও সেই অভ্যুত্থান পর্বে আপনার একটা অংশগ্রহণ ছিল। সেই অংশগ্রহণটা আসলে ঠিক আপনি নিজেও সক্রিয় অংশগ্রহণ করেছিলেন, সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ঠিক কি মনে হয়েছিল সেই সময়টাতে এবং কেন অংশগ্রহণ করেছিলেন? এবং এখন আসলে আপনার আমার বাংলাদেশটাকে নিয়ে কেমনভাবে আপনার ভাবনা আপনাকে তাড়িত করে? জানি না কেমন শোনাবে, বাট আমি ওই সময়টাকে মিস করি। আচ্ছা, কারণ প্রতিদিন একটা চ্যালেঞ্জ ছিল, নতুন উদ্দীপনা ছিল সবার মধ্যে, সবাই একসাথে ছিল। বাট আমি জানি না, এখন আমি 5 তারিখের পর থেকে আসলে এইসব নিয়ে আর খুব বেশি আর ঘাটাঘাটি করিনি, বিকজ আমার মনে হয়েছে যে যতটুকু দরকার ছিল করেছে। এখন এসে যে ব্যাপারগুলো দেখছে আসলে একটু মেসড আপ হয়েছে সবকিছু, যদিও আমি বুঝি যে খুব তাড়াতাড়ি রিকভার করবে সবকিছু। আর ইকোনমি বলেন আর বা বাংলাদেশের অভ্যন্তরীণ যে সেটা খুবই ভালনারেবল এখন। আই উইশ যেটা দ্রুত ঠিক হবে। বাট আমার মনে হয় যে জনগণের আস্থা ফিরে আনার জন্য আমাদের ভোটিংটা আই থিঙ্ক দরকার এখন, যেহেতু দেশের অবস্থা মানে মানুষ বিশ্বাসের জায়গাটা আর কি একটু নড়বড় হয়ে আছে। তো আমার মনে হয় যে এই দিকটা একটু দেখা উচিত, নজরে রাখা উচিত। আর আমার যে ব্যাপার ছিল আন্দোলনের সময়, জাস্ট ওই যে বিবেকের সাথে পেরে উঠিনি যে বাসায় থাকবো না, বা চাই যে যেটা সত্য ওটাই যেন সামনে আসে, এরকম আর কোনো কিছু না। আমার একটা ছোট জানতে চাওয়া অন্তু, যে আপনি একটা গণতান্ত্রিক পদ্ধতির কথা বললেন, সেখানে নির্বাচন একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ। আপনি সেই নির্বাচনে যুক্ত হওয়ার কোনোভাবে সুযোগ ছিল? আপনি ভোট দিয়েছেন কিনা এরকম কখনো? আমি একবারই মনে হয় ভোট দিতে পেরেছিলাম, সেটা ওই ইউনিয়ন পর্যায়ের ভোটগুলো। আচ্ছা। এছাড়া আমার তো ভোটিং হয়েছে গত বছরেও, বাট এই বছর জাতীয় পর্যায়ে যে ইলেকশন ছিল সেটাতে ভোট দেওয়া হয়নি। নির্বাচনের সেই না, ইচ্ছে হয়নি। আচ্ছা, ঠিক আছে। এবার নিশ্চয়ই আপনি যেহেতু নির্বাচন পদ্ধতির কথা বললেন, সেখানে আপনাদের অংশগ্রহণ, তরুণদের অংশগ্রহণটা খুব বেশি জরুরি, এবং সেটা নিশ্চয়ই এবার ঘটবে ইনশাআল্লাহ। ওটাই আশা করছি, যেন যারা এই কাজটা করেছে আমাদের বিপ্লবের পেছনে মেইন হতে, যারা, আমি চাই যে এদের যেন পার্টিসিপেশনটা বেশি থাকে, এটাই হওয়া উচিত। কারণ গত বছরেও বা আগের জরিপগুলো যদি দেখি, মানুষ ভোট খুব খুব কম সংখ্যক মানুষ ভোট দিতে যেত। এইবার যেটা হওয়া উচিত যে মানে স্বতঃস্ফূর্তভাবে সবার যাওয়া উচিত, ঠিকভাবে সবাই স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে ছিল, উৎসবের মতন করে আমরা গিয়ে আসলে আমাদের মানে রাজনৈতিক অঙ্গনটাকে ওখানে উৎসব মুখর করবো। কিন্তু এই মুহূর্তে আসলে আমি আমাদের সেটটাকে উৎসব মুখর করতে চাই একটা গানের মাধ্যমে। এক্সকিউজ মি জাস্ট আ মিনিট, আমি একটা গানের পরপরই আমাদের আসলে অনেক প্রশ্ন থাকবে অন্তুর কাছে, জাহিদ অন্তুর কাছে, যে এক তো ভক্তকুল কিভাবে সামাল দেয় সেটি নিয়ে আলাদাভাবে, বিশেষ করে যে তরুণরা মানে জাহিদ অন্তুর প্রতি যেভাবে মুগ্ধ হয়ে আছে সেটিও আমরা জানতে চাই। এবং সেই বিষয়টা আছে, তার পাশাপাশি যদি স্কুলেও আছেন, সেই স্কুলেও তো বাচ্চাদেরকে যখন পড়াচ্ছেন, তো সেখানেও আসলে জানার বিষয় যে স্কুল পর্যায়ে আসলে আমাদের মিউজিকটাকে কিভাবে আরো বেশি প্রমোট করা সম্ভব, এটা আমাদের কোনো পলিসিগতভাবে চেঞ্জ আনা উচিত কিনা।
ওকে। খুবই জনপ্রিয় একটি গান, কেন দূরে থাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো, মনে হয় তবু বারে বারে, এই বুঝিলে মোর দ্বারে। মনে হয় তবু বারে বারে, এই বুঝিলে মোর দ্বারে। সে মধুর স্বপ্ন ভেঙো না তো, কেন দূরে থাকো, শুধু আড়াল রাখো, কে তুমি আমায় ডাকো। কেন দূরে থাকো। আবার দূরে চলে যেতে হবে, একদমই তাই, এই বিরতির ওপারে। দর্শক সকালে বাংলাদেশ আয়োজনে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, আমাদের সাথে থাকুন, কোথাও যাবেন না। দর্শক সকালে বাংলাদেশের আয়োজনে স্বাগত জানাচ্ছি আরো একবার। আমি আহমেদ রেজা রয়েছি আপনাদের সাথে, একই সাথে রয়েছে রুনিয়া এবং তার সাথে আছে জাহিদ অন্তু। এই যে আমাদের যে এই গানের মানে এখন তো মানে কাভার করাটা কিন্তু খুব নর্মাল। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল শিল্পীদেরকে দেখেছি যে অনেকেই কিন্তু ইউটিউবে কাভার করে। আমরা যদি সানামের কথা বলি, হিউজ ক্রেজ কিন্তু, এবং বাইরেও কিন্তু এরকম প্রচুর আছে। কিন্তু তারপর কিন্তু একটা সময় মনে হয় নিজের শিল্পী সত্তা থেকে যে কিছু মৌলিক গান তৈরি করে, তো সেখানে আসলে এই মুহূর্তে পরিকল্পনাটা কি? মৌলিক গান নিয়ে আমি অলরেডি কাজ করছি, আর এখন যে এটাতে বেশি ফোকাসড মৌলিক গানটাই, যেটা বললেন। কভার সং করেছি, কভার সংগুলো করার কারণ হচ্ছে সবার তো একটা ভিশন থাকে, একটা গোল থাকে, হ্যাঁ। সো আমি এইভাবে আর কি প্ল্যান করেছিলাম যে জনপ্রিয়তাটা আগে দরকার। আমি কি করছি সেটা যদি মানুষ নাই শোনে, তাহলে ব্যাপারটা হয়ে যাবে। এবং নিজেকে আসলে ঝালিয়ে নেওয়া যায় কাভার সংগুলো করলে, কারণ বিভিন্ন ধরনের গান, বিভিন্ন শিল্পীর গান যখন করা হয়, বিভিন্ন জনরার গান করা হয়, তখন কিন্তু আসলে নিজেরও যে স্ট্রেংথটা কোথায়, ভোকাল স্ট্রেংথ, সেটাও আসলে তখন তৈরি হয়ে যায়। এক্স্যাক্টলি। আর ব্যাপারটা হচ্ছে যে আমি একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিল, তো নিকোলাস টেসলাকে অনেক ফলো করতাম। তো উনি আবার খুবই ইনোভেটিভ ছিল, সবকিছু এতগুলো আবিষ্কার করেছে, বাট প্রমোট করতে পারেনি। টমাস আলভা এডিসন করেছে। আমার মনে হচ্ছে আমি যতই ভালো গাই, সেটা যদি আমি প্রোডাক্টটা মানে মানুষের কাছে পৌঁছাতে না পারি, আলটিমেটলি সেটার ভ্যালু থাকবে। যেমন আমি এখানে এসেছি বিধায় ধরুন যে আমাকে আরো কয়েকটা মানুষ চিনবে। সো এইরকম ব্যাপারগুলো। তো আমি এখন আর কি বেশি ফোকাসড নিজের মৌলিক গানগুলো নিয়ে, কারণ মানুষ চিনবে এটার মাধ্যমে। আমরা এখন একটা গান শুনে ফেলি, ছোট্ট করে। আমি আমার মৌলিক গানই শোনাই আপনাদের। জি প্লিজ। আচ্ছা, এটা আমার বেসিক্যালি ডিসেম্বর মাসটা নিয়ে লেখা, যারা এখনো প্রেম করে না তাদের জন্য। এই ডিসেম্বরে প্রেম হতেও পারে, যদি থাকো দূরে দূরে, উষ্ণতা যাবে হারিয়ে, কুয়াশা ভেজা শহরে বৃক্ষতলে দাঁড়িয়ে, গভীর তোমার চোখে আমি নিজেকে নিচ্ছি হারিয়ে। এই ডিসেম্বরে প্রেম হতেও পারে, যদি থাকো দূরে দূরে, উষ্ণতা যাবে হারিয়ে।
পারে, এই ডিসেম্বরে। যাদের এখনো হচ্ছে না তারা করলেও করতে পারে, এরকম অনেক বিষয় আছে। সময় যদি আছে আমরা একটা ছোট্ট গান শুনে ফেলি, কারণ এখন মনে হচ্ছে কিন্তু ছাড়তে চাচ্ছি না। হ্যাঁ, কথা হোক কম, গান হোক বেশি। আচ্ছা, আমি নচিকেতা স্যার একটা গান গাইবো, জি। খুবই পছন্দের স্যার। জানি না জানি না জানি না দূরে দূরে মেঘে যাচ্ছে পুড়ে মন মিলল স্মৃতি দুলানা, দূরে দূরে মেঘে যাচ্ছে উড়ে মন মিলল স্মৃতি দুলানা। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না। রাত বেড়ে যায় ধীর পায়, বাতাসেরা যেন অসহায়, শুকনো পাতার নুপুরে কে যেন ডেকে যায়। রাত বেড়ে যায় ধীর পায়, বাতাসেরা যেন অসহায়, শুকনো পাতার নুপুরে কে যেন ডেকে যায়। যার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তামানি, যার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে সে হৃদয় ভাঙে তামানি না। জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না, জানি না কেন তা জানি না। ধন্যবাদ জাহিদুন্তু আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনার যদি কোনো ধরনের মন্তব্য থাকে এক বাক্যে যদি দর্শকদেরকে একটু জানান, আমরা এখনই শেষ করব আপনার। তবে আরেকটি গান আছে আপনার শেষ করার আগে। আচ্ছা, মন্তব্য বলতে জুলাই বিপ্লবের কথা বলছিলেন তো, আমি একটা বই লিখেছি এবার। সবকিছু যেহেতু সামনে থেকে দেখেছি, সো চেষ্টা করেছি আর কি, যদি এটা প্রফেশন না, আমি আমার শখ থেকে লিখেছি। তো এইটাই জাস্ট যেন বইমেলায়, হ্যাঁ বইমেলায় পাওয়া যাবে। আর আমার ফ্যান্সদের বলতে চাই, যাদের জন্য আসলে আমি এখানে, এটা ট্রুলি এটাই, কারণ যেহেতু বললেন যে মিডিয়াতে আসার আগে পপুলার ছিলাম, সো এই মানুষগুলোর জন্য, অনেকে আমি জানি সকালে দেখছে শোটা, সো তাদের জন্য ধন্যবাদ এত সকালে উঠে শো দেখার জন্য শুক্রবারে, অ্যান্ড লাভ ইউ গাইস। এবং এই পেরেন্টসদেরকে ধন্যবাদ আসলে আমাদেরকে জাহিদন্তু দেওয়ার জন্য। আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। এবং আমরা বলতে চাই যে যারা সঙ্গীতের সাথে থাকতে চান, ভালো গানের সাথে থাকতে চান, থাকুন, এগিয়ে আসুন। দর্শক, এবং যে ভালোবাসা আপনাদের মাঝে বিলিয়ে দিলেন জাহিদন্তু, সেই ভালোবাসায় কিন্তু আপনারা শিখতে থাকুন এবং বাংলা গানের সাথে থাকুন, বাংলা গানকে সবসময় অ্যাপ্রিসিয়েট করতে থাকুন, তাহলে দিন শেষে আমাদের জয়টা হবে। জাহিদন্তু, আমরা আপনার গান দিয়ে শেষ করতে চাই। আচ্ছা, আমি এখন গাইব অলিরও কথা শুনে। জি। অলিরও কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু আসো না তো। আকাশ পারে ওই অনেক
যেমন করে